বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যারা এই মুহূর্তে চ্যানেল আই দেখছেন তাদেরকে ক্রেডিট অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম সিডিএফের পক্ষ থেকে সাদর আমন্ত্রণ। সদস্যক্ষুদ্র অর্থায়ন সংস্থাসমূহের জনবলের দক্ষতা উন্নয়ন, সেক্টরের পক্ষে লবিং এবং অ্যাডভোকেসি, গবেষণা পরিচালনা, তথ্য সংগ্রহ ও বিনিময়, সদস্যদের জন্য তহবিলের অন্বেষণ এবং সংস্থা করা ইত্যাদি উদ্দেশ্যে 1992 সালে সিডিএফ প্রতিষ্ঠা লাভ করে। সিডিএফের 32 বছর পূর্তি উপলক্ষে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে এমএফআই শীর্ষক একটি ধারাবাহিক আলোচনা 11 আগস্ট 2023 থেকে চ্যানেল আই সম্প্রচার করছে। আজকে 24তম এপিসোড। পর্বটি সম্প্রচারিত হচ্ছে সদস্য সংস্থা টিএমএসএস এর সৌজন্যে। আজকের আয়োজনে যথারীতি 2 জন অতিথি অংশগ্রহণ করছেন। গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস কর্তৃক প্রতিষ্ঠিত গ্রামীণ ট্রাস্টের বর্তমান এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান জনাব আব্দুল হাই খান, দেশের অন্যতম বৃহৎ ক্ষুদ্র অর্থায়ন প্রতিষ্ঠান টিএমএসএস এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক অত্যন্ত পরিচিত মুখ অধ্যাপক ডক্টর হোসনে আরা বেগম, আজকের আলোচনায় অংশগ্রহণের জন্য ধন্যবাদ। 2017 সাল থেকে 2022 পর্যন্ত আপনি এই প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক হিসাবেও কাজ করেছেন। গ্রামীণ ব্যাংক ও পরিবারের সাথে আপনার ইতিহাসটুকু যদি সংক্ষিপ্তভাবে শেয়ার করতেন। আমি 1981 সনের মে মাসে গ্রামীণ ব্যাংকে জয়েন করি। তখন গ্রামীণ ব্যাংক ছিল আমাদের কেন্দ্রীয় ব্যাংকের একটা প্রকল্প, এবং প্রফেসর ইউনূস তখন প্রকল্প পরিচালক ছিল। জুবরা থেকে টাঙ্গাইল, টাঙ্গাইল থেকে উনি শ্যামলীতে আসলো, তখন এক্সপানশন শুরু হইল। চাকরি জীবনটা শুরু করলাম কিন্তু এজ এ ব্রাঞ্চ ম্যানেজার, একজন শাখা ব্যবস্থাপক হিসাবে, একবারে গ্রাসরুট লেভেলে, একদম গ্রাসরুট লেভেলে। বাওয়াল রাজাবাড়ি শ্রীপুর নামে একটা শাখা, ওই শাখার আমি ফাউন্ডার ম্যানেজার ছিলাম। গ্রামীণ ব্যাংকের যতগুলি স্তর আছে বেসিক্যালি, শাখা ব্যবস্থাপকের পরে প্রোগ্রাম অফিসার, এরিয়া ম্যানেজার, জোনাল ম্যানেজার, এবং আমি ট্রেনিং ইনস্টিটিউটে হেড অফ দ্য ট্রেনিং ডিপার্টমেন্টও ছিলাম আর কি। গ্রামীণ ট্রাস্টের আমন্ত্রণে গ্রামীণ ট্রাস্টের একটা প্রোগ্রামে আমি দেশের বাইরেও কাজ করার সুযোগ পাই। সেটা হলো কোসোভো গ্রামীণ একটা প্রকল্প আছে, সেখানে কান্ট্রি ডাইরেক্টর হিসেবে আমি 2 বছর কাজ করার সুযোগ পাই। তারপরে 2005 সালে আমি কোসোভো থেকে ফিরে এসে স্বেচ্ছায় গ্রামীণ ব্যাংক থেকে রিটায়ারমেন্ট নিয়ে আমি গ্রামীণ ট্রাস্টে জয়েন করি। এবং গ্রামীণ ট্রাস্টেরও কিন্তু মানে এই সরকারে যাওয়ার আগ পর্যন্ত নোবেল laureate প্রফেসর মোহাম্মদ ইউনূস কিন্তু গ্রামীণ ট্রাস্টের চেয়ারম্যান ছিলেন। সুতরাং মানে শুরুর থেকে আমি ওনার সাথেই আসি, এখন আর তো নাই, এখন উনি সরকারে চলে গেছেন। কাজী ট্রাস্টের সাথে এখন আসি এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান হিসাবে। সেই হিসাবে ধরেন দেশ বিদেশে বহু জায়গায় বহু দেশে যাওয়ার, বহু দেশের সংস্কৃতি, দারিদ্রতা আর সাথে পরিচিতি হওয়ার, গ্রামে গঞ্জে ঘোরার একটা চমৎকার সুযোগ হয়েছে আর কি। এবং এই কাজটা আসলে একজন উন্নয়ন কর্মী হিসাবে আমি মনে করি এই নোবেল laureate প্রফেসর মোহাম্মদ ইউনূসের যে সোশ্যাল বিজনেসের 7 প্রিন্সিপালের একটা প্রিন্সিপাল আছে, ডু ইট উইথ জয়, অর্থাৎ আনন্দের সহিত কাজটা করো। আমরা সারা জীবন আনন্দের সহিত এই কাজটা আসলে করে গেছি, যেহেতু আমার এই কাজের ফলে দারিদ্র মানুষ উপকৃত হচ্ছে। সব মিলে আমি মনে করি একটা বৈচিত্র্যময় এবং খুবই একটা চমৎকার আনন্দঘন জার্নি আমার জীবনে আছে, এবং এখনও আমি সেই জার্নির মধ্যেই আছি আর কি। টিএমএসএস ক্ষুদ্র অর্থায়ন বিশেষ করে হতদরিদ্রদের সমাজ ও মানবিক উন্নয়নে বাংলাদেশের অন্যতম একটি স্বনামধন্য ক্ষুদ্র অর্থায়ন প্রতিষ্ঠান। 1964 সালে প্রাথমিক সূচনা হলেও মূলত 1980 সালে আপনার হাত ধরেই পথ চলা শুরু করে। কিংবদন্তি আছে যে হতদরিদ্র মহিলাদের, যারা ভিক্ষাবৃত্তি ছিল তাদের আপনি সংগঠিত করেন এবং মুষ্টির চাউল থেকে আজকে যে টিএমএসএস আপনি গড়ে তোলেন। ভিক্ষুকের হাতকে কর্মীর হাতিয়ার রূপান্তরের মাধ্যমে আপনার যে সাফল্যটা ছিল, আপনি এটাকে কিভাবে মূল্যায়ন করেন? 1964 সালে টিএমএসএস জন্মগ্রহণ করেছিল, তখনই কিন্তু মূলত ফকন্নীদের সক্রিয়তা ছিল। তারপরে আপনার হলো 71-এর যুদ্ধতে এটা একদম নিশ্চিহ্ন হয়ে যায়। তারপরে 1980 সালে ওই পূর্ব চেতনা এবং আমার ভেতর থেকে একটা জাগরণ এবং তাগিদ, প্রতিশ্রুতি, কারণ আমার জীবনের একটা বিরাট পরিবর্তন, একটা অঙ্গীকার থেকে অপারেশন
থিয়েটারে যাওয়ার পূর্বে যে অঙ্গীকার করেছিলাম যে বেঁচে থাকলে মানুষের সেবা করব, এই সংঘও আমাকে চাচ্ছিল, তাদের ভেতর যারা যারা ছিল। তো 80 সালে আমি পাইলাম 126 জন মহিলা, তাদের অধিকাংশই ফকরনি এবং গৃহকর্মী, ভিক্ষুক ছিল, ভিক্ষুক, আর 206 মণ চাল। এইটা নিয়ে চাল ল্যান্ডিং হতো। তারপরে আপনার হলো 88 বন্যার পর প্রফেসর ইউনূস স্যার আমার অফিসে গেছিলেন, একদম ভাঙ্গা অফিস। সেই অফিসে গিয়ে আমরা যখন আমাদের কথা শুনলেন, তো তিনি বললেন যে তোমাদের এই চাল লেনদেন এটা তো বেশি দূর এগোতে পারবে না, এই নিয়ে সমস্যাও হবে। তো তখন আমরা ওই আদাসের চালের পরিবর্তে 2 টাকা করে সঞ্চয় নিতাম আর ঋণ কার্যক্রম করলাম। কিন্তু ঋণ কার্যক্রম খুব একটা বুঝবো না, সেই জন্য উনি গ্রামীণ ব্যাংক থেকে হাবিবুল হাসান সিদ্দিকী নামক ওনার এক ভালো স্টাফ, আপনার গাইবান্ধার বাদিয়াখালী শাখায় উনি ছিলেন, তাকে লিয়ানি আমার ওখানে দিল। আর আতাউর রহমান নামক একজন কেন্দ্রীয় স্টাফ দিল। তো হাবিবুল হাসান সিদ্দিকী আর নাই, কিন্তু আতাউর রহমান সাহেব এখনও আছেন আমাদের সঙ্গে। তো ওনার ওই প্রফেসর ইউনূস স্যারের পেশাদারিত্ব এবং দেশপ্রেম আর সকল পটেনশিয়ালকে তিনি একদম উন্নয়ন করতে চান, তাদের বিস্তার ঘটাতে চান। তারই আলোকেই আপনার 90 সাল থেকেই আমরা একদম পুরোদমে এই মাইক্রো ক্রেডিট করতেছিলাম। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের আমরা পার্টনার হলাম। মূল কর্মকৌশল হলো বিকেন্দ্রীকরণ। বিকেন্দ্রীকরণ করার ফলে সবাই কাজ করছে একদম প্রত্যেককে এনজিও প্রধানের মতো। আমি যেমন সার্বিক এনজিও প্রধান, তেমনি আমাদের 30টা ডোমিন আছে, এই প্রত্যেককেই হলো প্রধানের মতো। তারা নিজ নিজ প্রজ্ঞা, নিজ নিজ দক্ষতা, অভিজ্ঞতা, ওনারশিপ, হ্যাঁ ওনারশিপ নিয়ে, তারপরে এন্টারপ্রেনারশিপ নিয়ে তারা প্রত্যেকে কাজ করছে। বিকেন্দ্রীকরণের একদম অত্যন্ত ভালো সুফল এইটা আমাদের বলতে গেলে ডোনারবিহীন টিএমএসএস, এটা আমরা প্রমাণ পেয়েছি। একই উদ্দেশ্যেই 2 ধরনের সংস্থা, একটা হলো গ্রামীণ ব্যাংক, একটা হলো আমাদের মাইক্রোফিন্যান্স ইনস্টিটিউশনস। 2 ধরনের সংস্থাই একই উদ্দেশ্যে কাজ করছে, নারীদের ক্ষমতায়ন, প্রান্তজনদের আর্থিক ও মানবিক উন্নয়ন। কিন্তু গ্রামীণ ব্যাংক গ্রাহকদের কাছ থেকে অবারিতভাবে সঞ্চয় সংগ্রহ করতেছে, তাদের ক্ষেত্রে সঞ্চয় উন্মুক্ত। কিন্তু মাইক্রোফিন্যান্সের ক্ষেত্রে এটা ক্যাপ দেওয়া আছে, এর বেশি দিতে পারবে না। এটাকে আপনি কি বৈষম্য হিসাবে দেখেন? এনজিওগুলি সঞ্চয় ওই অর্থে নিতে পারতেছে না যেটা গ্রামীণ ব্যাংক পারতেছে। আসলে কাজ কিন্তু সবার একই, গ্রামীণ ব্যাংক যা করতেছে এনজিওগুলি একই কাজ করতেছে। মূলত গ্রামীণ ব্যাংকের পথ প্রদর্শক, গ্রামীণ ব্যাংকে দেখেই কিন্তু বাকিরা এই লাইনে ক্রমে ক্রমে সবাই চলে আসছে। এবং প্রথম দিকে যেটা ছিল যে আপনি আমাদের দেশের এই ইন্ডাস্ট্রির দিকে যদি আমরা তাকাই, তাহলে প্রথম দিকে যে ধরেন এই মাইক্রো ক্রেডিট এতটা পপুলার ছিল না, ক্রমে ক্রমে বিকাশ লাভ করতেছিল। তখন কিছু ফান্ডিং সোর্স কিন্তু ডোনারদের ছিল বাইরের থেকে, কিন্তু ক্রমে ক্রমে এখন সেটা কুইজ হয়ে গেছে, একদম শূন্য হয়ে গেছে। তো সুতরাং আমাদের এমএফআই বা এনজিওগুলির যদি ফান্ডিং সোর্সটাকে যদি স্ট্রেংথেন করতে হয়, সঞ্চয় ছাড়া কিন্তু আর কোনো বিকল্প নাই। আসলে সঞ্চয় হলো একমাত্র বিকল্প, সেকেন্ড চয়েস নাই। এবং গ্রামীণ ব্যাংক এটার অন্যতম উদাহরণ। গ্রামীণ ব্যাংকে এখন বিশ্বের জন্য উদাহরণ, হ্যাঁ বিশ্বের জন্য উদাহরণ অফকোর্স। এবং গ্রামীণ ব্যাংকে কিন্তু এখন তাদের সঞ্চয় হলো মোর দেন দেয়ার আউটস্ট্যান্ডিং, আউটস্ট্যান্ডিং চেয়ে বেশি তাদের সঞ্চয়। তারা কারো কাছ থেকে টাকার বড় করতে হয় না, দান করতে হয় না, ঋণ গ্রহণ করা লাগে না। সেই হিসাবে চিন্তা করলে তো এটা অবশ্যই একটা বৈষম্য। তো এটা নিয়ে যেহেতু দীর্ঘদিন ধরে একটা অ্যাডভোকেসি চলতেছে, এবং এটা আমার মনে হয় যে সিডিএফ আপনারাও সেই অ্যাডভোকেসিটা করতেছেন। এবং আমার মনে হয় আমাদের বর্তমান যিনি সরকার প্রধান নোবেল laureate প্রফেসর মোহাম্মদ ইউনূস, উনিও এই বিষয়টা নিয়ে বহুদিন অ্যাডভোকেসি করছেন যখন উনি এই সেক্টরের সাথে যুক্ত ছিলেন। কাজী এইটার একটা বাস্তবতা আমার মনে হয় যে আমাদের বর্তমান কর্তৃপক্ষের
এমআরএ বিশেষ করে মাইক্রো ক্রেডিট এগুলোতে অথরিটি জি। এরাই তো মূলত নিয়ন্ত্রণ করে জি, জি, জি। ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানগুলিকে। কাজে তাদেরকেও বোধহয় আমার মনে হয় সেরকম একটা সুযোগ দেওয়া উচিত যাতে তারা তাদের সদস্যদের অ্যাজ ওয়েল অ্যাজ জি পাবলিকের সঞ্চয় যাতে তারা নিতে পারে, শুধু বাংলাদেশে না। যেহেতু গ্রামীণ ব্যাংকের মডেলটা গ্রামীণ ট্রাস্ট আমরা দেশের বাইরে রেপ্লিকেট করি অন্যান্য কান্ট্রিতে, সব জায়গায় কিন্তু এটা আমরা অ্যাডভোকেসি করার চেষ্টা করি, বাট লিমিটেশনটা কিন্তু অন্যান্য দেশেও আছে। মানে সেভিংসটা পুরোপুরি নিতে ইন্ডিয়াতে যেমন দেয় না এরকম অনেকগুলি কান্ট্রিতে আছে। বাট আমাদের দেশ তো সব কিছুতেই অগ্রগামী আসলে এই সেক্টরে, বিশেষ করে সারা পৃথিবীকে আমরা মাইক্রো ক্রেডিট শেখাচ্ছি, শিক্ষা দিচ্ছে, আমাদেরকে দেখেই তারা কিন্তু উদ্বুদ্ধ হচ্ছে এবং তারা তাদের দেশে এটা করতেছে। সেই হিসাবে এখন বোধহয় আমার মনে হয় এমআরএ এটা চিন্তা করা উচিত। অপারেশন থিয়েটারে যাবার পূর্বে আল্লাহ বাঁচিয়ে রাখলে আপনি জনকল্যাণে নিজেকে উৎসর্গ করবেন বলে অঙ্গীকার করেছিলেন। এই অঙ্গীকার ফলে কি আপনি টিএমএসএস গড়ে তুলেছিলেন? অনেকটা তাই। তারপরেও আমার মনে হয় প্রত্যেকটি মানুষই যারা ভালো কিছু করতে চায় তারা এরকম টিএমএসএসের মতো এনজিও বা এই জাতীয় ছাড়াও আপনার যে কাজ করে তার কাজের মাধ্যমেই কিন্তু সে সেবা করতে পারে, মানব কল্যাণে কাজ করতে পারে। আমাদের দেশের অনেক মানুষের কাছে টাকা বালিশের নিচে থাকে, টাকা ঘরে থাকে, টাকার ব্যবহার হয় না, অপচয় হয়। আমাদের দেশের কিন্তু আপনার হলো লিকুইড মানি দরকার, আমাদের দেশের ওয়ার্কিং ক্যাপিটাল দরকার, সরকারের টাকা দরকার। তা আমরা এনজিওরা টাকা তুলে কি করি? ব্যাংকে রাখি। ব্যাংক কি করে? মানুষকে দেয়, বড় বড় লোককে দেয়, যারা পটেনশিয়াল উদ্যোক্তা তাদেরকে দেয়। ফলে তারা বিনিয়োগ করে, বিনিয়োগ করলে মানুষের কর্মসংস্থান হয়, কর্মসংস্থান হলে তাদের রুজি রোজগারের ব্যবস্থা হয়, তারা কাজে নিমগ্ন থাকে। ফলে সমাজে করাপশন হয় না, সমাজে বিশৃঙ্খলা ঘটে না, মানুষ সংক্ষুব্ধ হয় না। ঘরে ঘরে টাকা অপচয় করে রাখবেন, অলস করে রাখবেন, সংগ্রহ করতে দেবেন না। তা দিয়ে দেশের শিল্প কারখানা, ক্ষুদ্র উদ্যোগ, বিভিন্ন আইজিএ ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটি করে মানুষকে কাজে মগ্ন করা, নিয়োজিত করা যাবে না। এটা কিন্তু ইনফ্যাক্ট একটা বলতে গেলে অপচয় বা অপরাধ। আমরা আমাদের মতো আমরা কি কাউকে অনুসরণ করে ক্ষুদ্র ঋণ প্রবর্তন করেছি? গ্রামীণ ব্যাংকের সৃষ্টি কি কোনো দেশের অনুসরণ করে হয় নাই? পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের সৃষ্টি কোনো দেশকে অনুসরণ করে হয় নাই। তেমনি এনজিওদেরকে বিশেষ করে আপনার পরীক্ষামূলকভাবে ওপেন করে দেন, সঞ্চয় কালেকশন হোক, বিনিয়োগ হোক, কর্মসংস্থান হোক, জিডিপি বৃদ্ধি পাক। এটাই হলো কথা। ক্ষুদ্র ঋণ পরিচালনায় বাংলাদেশের সাথে অন্যান্য দেশ যথা আফ্রিকা, এশিয়া, পূর্ব ইউরোপের দেশগুলা, আসিয়ান কান্ট্রিজ এবং ল্যাটিন আমেরিকার দেশগুলোর মধ্যে কোনো গুণগত পার্থক্য আছে কিনা, এবং ধরুন সার্ভিস চার্জ ও তহবিল সংক্রান্ত যদি সংক্ষিপ্তভাবে আপনি একটু বলতে। একটা জায়গায় খুব সাদৃশ্য আছে, সেটা হচ্ছে দারিদ্রতা। সব দেশের দারিদ্র্যের চরিত্র চিত্র একই রকম। সেটা বাংলাদেশে যে এরকম পাইছি, কোসোভোতে গিয়ে একই রকম দেখছি, বলিভিয়া গিয়া হয়তো আরো এর চেয়ে বেশি প্রকট দারিদ্রতা দেখছি। আবার ইউএসএ, নিউ ইয়র্ক সিটিতেও দারিদ্রতা আছে, যেখানে গ্রামীণ আমেরিকা তাদের মতো করে কিছু দারিদ্রতা আছে, ভালো দারিদ্রতা আছে, কাজ করতেছে। আরেকটা জায়গায় সামঞ্জস্য আছে, ফাইন্যান্সিয়াল সার্ভিসটা ডোর স্টেপ পাওয়ার ব্যাপারে সবার একটা আগ্রহ আছে, কিন্তু ওইসব দেশে এটা অ্যাবসেন্ট ছিল আগে। মানে গ্রামীণের আগে তো আসলে মাইক্রো ক্রেডিট কোথাও শুরু করে নাই কেউ, ফলে এটা নেওয়ার আগ্রহটা মানুষের মধ্যে ব্যাপকভাবে আছে। যেখানে সবচেয়ে বড় পার্থক্য যেটা, বিশেষ করে ল্যাটিন আমেরিকার সাথে, সেটা হলো সুদের হার, ইন্টারেস্ট রেট, অনেক ব্যাপক পার্থক্য। মানে এটা যেমন মেক্সিকোতে আমাদের একটা প্রোগ্রাম ছিল গ্রামীণ কার্সু, সেখানে আমরা দেখছি যে আমরা স্যারের, আমার প্রফেসর ইউনুসের একটা থিওরি ছিল অলওয়েজ, যে প্রাইসিংটা হইব পুরোপুর চিন্তা করে, কস্ট অফ ফান্ড প্লাস নট মোর দেন 10%, এটা হলো ওনার একটা থিওরি। কিন্তু আমি মেক্সিকোকে গিয়ে দেখলাম
কোনো মাইক্রো ফাইন্যান্স নামে মাইক্রো ফাইন্যান্স তারা আসলে ব্যবসা করতেছে। ইভেন ব্যাংক কম্পার্থামোস হ্যাঁ দে আর চার্জিং 90% অর মোর দেন 90%, 80%। জি জি এবং কোনো ছোটো মাইক্রো ক্রেডিট অর্গানাইজেশনও এরকম চার্জ করতেছে, অথচ আমরা কিন্তু ফিক্সড ছিলাম আমাদের ইন্টারেস্টের 30%। জি কম ডিফারেন্সটা দেখেন 90-30। তো এইটাই আমাদের ফোকাস। এই পার্থক্যটা অনেক জায়গায় আমি লক্ষ্য করছি। ইভেন বলিভিয়াতে আমি খুবই আশ্চর্য হয়েছি, এই যে জাস্ট বলিভিয়া গেছিলাম 2021-এ। আই এম সো সারপ্রাইজড, আপনি চিন্তাই করতে পারবেন না। সেখানে দেখলাম যে কলম্বিয়ান মহাজনরা সেখানে মানি লেন্ডিং করতেছে 80%, 85% সুদে। এটা কিন্তু কোনো ফর্মাল সেক্টর না, ইনফর্মাল, এবং তাকে আসলটা দিতে হবে। অনেকে কিন্তু মাইক্রো ফাইন্যান্স থেকে একটু ডেভিয়েশন হয়েছে। আমাদের শুরু কিন্তু ছিল নট ফর প্রফিট, এখনও তাই। প্রফিট ম্যাক্সিমাইজেশন ইজ নট আওয়ার অবজেক্টিভ অর মোটো। কিন্তু এখন কোনো দেশে কোনো মাইক্রো ফাইন্যান্স কিন্তু স্টক মার্কেটে চলে গেছে, এবং তারা কিন্তু প্রফিট করার জন্য ইন্ডিয়া, নেপাল, এবং তাদেরকে আবার তাদের সেন্ট্রাল ব্যাংক কিন্তু একটু কম্পেল করছে, বাধ্য করছে যে তোমার এত % শেয়ার স্টক মার্কেটে দিতে হবে। সুতরাং দিতে গেলে মানুষ স্টক কিনবে কেন যদি সে প্রফিট না পায়? কাজে এটা হলো রং পলিসির কারণে এটা হয়েছে বলে আমার ধারণা। সুধী দর্শক, এখন চলুন টিএমএসএস এর কার্যক্রমের উপর একটি ভিডিও চিত্র দেখে আসি। স্বনির্ভর বাংলাদেশ এবং প্রান্তিক পর্যায়ে নারীদের জীবনমান উন্নয়নে টিএমএসএস জন্মলগ্ন থেকে বিশেষ ভূমিকা পালন করে আসছে। দরিদ্র জনগোষ্ঠীকে আর্থিক সহায়তার পাশাপাশি স্বাস্থ্য ও শিক্ষাসেবা নিশ্চিত করতে টিএমএসএস একটি ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচের প্রবর্তন করেছে, যা হেলথ, এডুকেশন অ্যান্ড মাইক্রোফাইন্যান্স, সংক্ষেপে হেম মডেল নামে সমাদৃত। স্বাস্থ্যসেবার লক্ষ্য পূরণে 2023-24 অর্থ বছরে 130টি সক্রিয় স্বাস্থ্যকেন্দ্র থেকে 14 জেলায় প্রায় 21,000 মানুষ স্বাস্থ্যসেবা গ্রহণ করেছে। মাসুদা ম্যাটারনিটি হাসপাতাল থেকে সেবা পেয়েছেন 50,000-এরও বেশি মানুষ, এবং 32,000 মানুষ পেয়েছে প্রয়োজনীয় ভ্যাকসিন। প্রাথমিক স্বাস্থ্যসেবা এটা আপনার সর্দি, কাশি, জ্বর, এএনসি, পিএনসি চেক আপ, ডায়রিয়া, নিউমোনিয়া, তারপরে হচ্ছে লিউকোরিয়া, তারপরে হচ্ছে ইউটিআই, এই সাধারণ ট্রিটমেন্টগুলো, এই প্রাথমিক ট্রিটমেন্টগুলো আমি এখানে দিই। শিক্ষাক্ষেত্রেও টিএমএসএস-এর ভূমিকা অতুলনীয়। 43টি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার পাশাপাশি মাইক্রোফাইন্যান্স কার্যক্রমের প্রতিটি দলে শিক্ষা উপদল সদস্য সন্তানদের স্কুলে যাওয়া নিশ্চিত করছে। দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি, বৃত্তি প্রদান সহ নানাবিধ শিক্ষাসেবা প্রদান করছে। টিএমএসএস এর সদস্য হওয়ার কারণে বা স্যারেরা আমাদের খোঁজখবর নেয়, ছেলে মেয়েদেরকে নিয়মিত স্কুলে পাঠাচ্ছে। জুন 24 পর্যন্ত টিএমএসএস হতে 1,75,00,000 জনের বেশি সদস্যকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে, এবং 2023-24 অর্থ বছরে বিতরণকৃত ঋণের পরিমাণ ছিল প্রায় 9,500 কোটি টাকা। ঋণের মাধ্যমে জীবনের বাঁক বদলেছে অসংখ্য মানুষের। মোহাম্মদ নুরুল ইসলাম তাদেরই একজন। একসময় দরিদ্র থাকলেও টিএমএসএস এর ঋণ সহায়তায় প্রথমে রিকশা এবং পরবর্তীতে কয়েক দফায় ঋণ নিয়ে গবাদি পশুর খামার শুরু করেন। আজ তিনি একজন সফল উদ্যোক্তা। এছাড়াও জলবায়ু পরিবর্তন মোকাবিলা, কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি এবং কুটির শিল্পের বিকাশে টিএমএসএস পরিচালনা করছে বেশ কিছু কার্যক্রম, যেমন রুরাল মাইক্রো এন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রজেক্ট, RMTP, রিকভারি অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অফ ইনফর্মাল সেক্টর এমপ্লয়মেন্ট রেইজ সহ আরও অনেক প্রকল্প। টিএমএসএস শুধু একটি একক ক্ষুদ্র অর্থায়ন পরিচালনাকারী প্রতিষ্ঠানই নয়, এটাকে ভিত্তি করে অবিশ্বাস্যভাবে আপনি 41টি এন্টারপ্রাইজ গড়ে তুলেছেন। তন্মধ্যে বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, দক্ষতা উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন প্রশিক্ষণ ইনস্টিটিউট এবং দেশের বিভিন্ন অঞ্চলে। আপনি কী উদ্দেশ্যে এতগুলো শিক্ষা প্রতিষ্ঠান ও প্রশিক্ষণালয় প্রতিষ্ঠা করেছেন? দেখুন, প্রশিক্ষণ কেন্দ্রগুলো প্রতিষ্ঠা করার উদ্দেশ্য হলো আপনার যাদেরকে আমরা উন্নয়ন করব, যাদেরকে তাদের বিজনেস ডেভেলপমেন্ট এডুকেশন না দিলে, ট্রেনিং না দিলে তারা তো
উন্নতি করতে পারছে না, শুধু ক্ষুদ্র আইস দিয়ে নিয়ে কোনো মতে সর্বোচ্চ 5,000 টাকায় রোলিং করতে পারে। তারপর এদেরকে ট্রেনিং দিয়েতে এনে এখন 5 লক্ষ 10 লক্ষ টাকা করছে। তাদের স্কিল অ্যান্ড কোয়ালিটি ডেভেলপমেন্টের জন্যই ট্রেনিং সেন্টার। আর ওই মেডিকেল কলেজ, ইউনিভার্সিটি, নার্সিং কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, এই যে 41টা শিক্ষা প্রতিষ্ঠানগুলো করার উদ্দেশ্য ওই যে আমাদের সংগঠনের মূল ফাউন্ডার তো হলো গরিব মানুষ। তারা বলে আমাদের ছেলে মেয়ে কি সিঁড়ি ধরে উপরে উঠবে না, তো আপনি এগুলো করেন যাতে আমাদের ছেলে মেয়ে চান্স পায়। তো এখন হয়েছে কি, সরকার এগুলোকে ফুললি কন্ট্রোল করে বলতে গেলে, অ্যাডমিশনের কন্ট্রোল সব কিছুই। তো সেই ক্ষেত্রে কিন্তু তারা যে খুব একটা চান্স পাচ্ছে তা না, তবে কম্পিটিশন করা শিখতেছে। জাতির মেধার সঙ্গে আমাদের দরিদ্র জনগোষ্ঠীর ছেলে মেয়েরা আপনার কন্টেস্ট করে চান্স পায়। আমরা যে সুবিধাটা দেই, ওই যে উচ্চ ব্যয়টা নেই ধনী মানুষের, যার পকেটে পয়সা আছে তার পকেটের মধ্যেই হাত দেই, আর যার পকেটে পয়সা নাই তাদেরকে বিনা পয়সায় বা সামান্য ফ্রি, হাফ ফ্রি ইত্যাদি নগণ্য পয়সা দিয়ে পড়ায়। ফলে তাদের একটা সুবিধা হচ্ছে। আর আমি টার্গেট দিয়েছি আমাদের প্রত্যেকটা শাখা অফিসকে যে তোমরা 1-2 করে ছাত্রছাত্রী MBBS-এ, তারপরে ইঞ্জিনিয়ারিংয়ে বিভিন্ন ক্ষেত্রে যেন তারা ইন্টারভিউ দেয়। তাদেরকে চান্স না পাইলে আমাদের কিন্তু ঋণ কর্মসূচির নাম হলো হেম, বুঝছেন ভাই, হেলথ এডুকেশন অ্যান্ড মাইক্রো ফাইন্যান্স, হেম। তো কাজে হেলথের তো আমাদের সেটা বললাম যে 1000 শয্য বিশিষ্ট হাসপাতাল, জেনারেল হাসপাতাল, 250 শয্য বিশিষ্ট ক্যান্সার হাসপাতাল। আমি এখানে ঘোষণা দিচ্ছি, বাংলাদেশে আমাদের ক্যান্সার হাসপাতাল যত রিচ এবং আপনার হলো যত অত্যাধুনিক যন্ত্রপাতি, বায়োমলিকুলার ল্যাব থেকে শুরু করে আপনার বোন মেরু ট্রান্সপ্লান্ট, তারপরে আপনার হলো কার্ডিয়াক সেন্টার, এগুলো যে অত্যন্ত অত্যাধুনিক করে এগুলো করা আছে, এত ব্যয় বিধান কেউ করে নাই। আমাদের তো এগুলো নট ফর প্রফিট, আমাদের প্রফিট হলো মানুষের হাসি মুখ দেখা। আমাদের TMSS এর ভীষণ হলো হাস্যোজ্জ্বল মহিলা সমাজ, এবং এই মহিলা সমাজ কিন্তু পরিবারের সবাই না হাসলে একা একা নারী হাসে না। স্বামী ছেলেমেয়েরা কাঁদবে, মুখ বেজার থাকবে, আর নারী হাসবে, যদিও আমাদের কন্ট্যাক্ট পারসন হলো ওই পরিবারের নারী, কিন্তু নারীকে হাসাতে গেলে গোটা পরিবারকে হাসাতে হয়। আমাদের TMSS মেডিকেল কলেজ কিন্তু বাংলাদেশের আপনার মডেল, এবং এখানে আপনার পোস্ট MBBS কোর্স, BCPS, FCPS, তারপরে বিভিন্ন ডিপ্লোমা কোর্স, হায়ার এডুকেশন এখানে হচ্ছে। আপনি দীর্ঘ 40 বছর ধরে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা, শান্তিতে নোবেল বিজয়ী এবং বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস স্যারের সাহচর্যে কাজ করেছেন। তার চিন্তা চেতনায় আপনি বাংলাদেশের বর্তমান আর্থসামাজিক উন্নয়নকে কিভাবে মূল্যায়ন করবেন? স্যারের যে চিন্তা এবং উনি যেটা এখন সারা পৃথিবীতে বলে বেড়াচ্ছেন যে ওয়ার্ল্ড অফ 3 শূন্য দারিদ্রতা, শূন্য বেকারত্ব, জিরো আনএমপ্লয়মেন্ট, শূন্য কার্বন নিঃসরণ। এখন তার আগে যেমন যেটা দিয়ে শুরু করছিল সেটা হলো ক্ষুদ্র ঋণ, গ্রামীণ মাইক্রো ক্রেডিট, এবং একসময় এটা ছোট ছোট করে শুরু করতে করতে এখন সারা বাংলাদেশে তো বহু NGO, MFI মাইক্রো ক্রেডিট করতেছেন, এবং সারা পৃথিবীতে ইভেন আমরা গ্রামীণ ট্রাস্টের পক্ষ থেকেই ধরেন 44টা দেশে 155টা পার্টনারের মাধ্যমে এটা আমরা গ্রামীণ মডেলটা রিপ্লিকেট করি। এবং বাংলাদেশের আমেরিকা তো আছে, গ্রামীণ আমেরিকা তো আছে, নামি গ্রামীণ আমেরিকা, এবং সবচেয়ে বড় সাকসেস এই মাসে $3 বিলিয়ন বিতরণ কমপ্লিট করছে, বুঝছেন, বিগ অ্যামাউন্ট আমেরিকার মতো। তা এখন ধরুন বাংলাদেশের আপনি বিগত সেই 70 দশক 80 দশক থেকে আজকে 2024 এই পর্যন্ত যদি আপনি গ্রাম এলাকার কর্মবিকাশ দেখেন, আমাদের
মা বোনদের সেই তাদের যে অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত হওয়া যদি দেখেন, তাদের যদি এম্পাওয়ারমেন্টটা দেখেন, এবং আপনার সবগুলি সেক্টর, একটা সেক্টর না শুধু, আপনার অর্থনৈতিক কর্মকাণ্ড, শিক্ষা, তারপরে সামাজিক উন্নয়ন, তারপরে ধরেন আপনার পরিবেশ রক্ষা, সব দিক থেকেই কিন্তু সেই 80-র দশকের বাংলাদেশ কিন্তু এখন আর নাই। যেই শাখা আমি 1981 সনে শুরু করছিলাম বাওয়াল রাজাবাড়ি, এখন গিয়ে আমি ওই জায়গা আর চিনি না, এটা শহর হয়ে গেছে, মানে চেনা যায় না কিন্তু। অথচ ওই সময় আমি যখন ছিলাম, নো স্যানিটারি ল্যাট্রিন, নো ইলেকট্রিসিটি, নাথিং এলস, কোনো পাকা রাস্তাও ছিল না, কারো পায়ে স্যান্ডেল জুতোও ছিল, কোনো কারো স্যান্ডেল ছিল না, টুথপেস্ট কি তা জানতো না। সুতরাং সেই মানুষের হাতে যদি আপনি পুঁজি দিতে পারেন, এবং স্যার এইটা এখন আবার সুন্দর করে বলে, উনি বলে, আমি বলি এটা, উনি বলে যে ফাইন্যান্সিয়াল অক্সিজেন, মানুষ বাঁচতে গেলে অক্সিজেন লাগে, বাঁচতে গেলে পয়সা লাগবে, টাকা লাগবে, পুঁজি লাগবে, এই কারণে উনি বলে এটা ফাইন্যান্সিয়াল অক্সিজেন। ফাইন্যান্সিয়াল অক্সিজেন ছাড়া কেউ আর টিকে থাকতে পারবে না। সেই জিনিসটা দেওয়ার ফলে দিতে পারলে, এবং সেটা যদি আমরা সমহারে, এই যে ইনক্লুসিভ আমরা বলতেছি, ইনক্লুসিভলি যদি করতে পারতাম, মানে এনজিও, প্রাইভেট সেক্টর, সরকার সবাই মিলিতভাবে, তাইলে হয়তো আমার মনে হয় যে আরো অনেক বেশি উন্নয়ন সম্ভব হইতো। একজন প্র্যাকটিশনার হিসেবে আপনি হাইওয়ের সাথে একমত? একদম সম্পূর্ণ একমত। আপনার মানুষের তো এটা অধিকার, অন্তত অর্থর প্রতি তার অ্যাক্সেস টু ফাইন্যান্স, এইটা মানুষের অধিকার। আর আল্লাহর কোরআনেও আছে কিন্তু, লাকাত কাররামনা বনি আদম, সব মানুষ সম্মানিত, মানে সক্ষম। অক্ষম হয়ে আছে কি জন্য? উপাদান নাই তার হাতে। এবং এই যে ফাইন্যান্সিয়াল অক্সিজেন ছাড়া যেমন মানুষ বাঁচবে না, তেমনি অর্থ ছাড়া মানুষ আকারে বাঁচবে না। কিন্তু মানুষ হয়ে বাঁচতে গেলে তার পয়সা দরকার, আর পয়সার জন্য কর্ম দরকার, কর্মের জন্য শিল্প, কারখানা, আইসিএ, এসএমই, এমই এগুলো দরকার। আমি এর জন্য যেটা আমি প্র্যাকটিশনার হিসেবে যেটা উপলব্ধি করি, এখানে সমাজের লোকজন যারা ভুক্তভোগী আমাদের সঙ্গে আছে, তারা খুবই আন্তরিক। তারা আন্তরিক না হলে আপনার বড় বড় ব্যাংক তারা ফোকলা হয়ে যাচ্ছে, আমরা ঠিক থাকি। তার মানে যারা আমাদের সঙ্গে স্টেক হোল্ডার, তারা আমাদেরকে এই কর্মসূচি টিকে রাখতে চায়, এই কর্মসূচি প্রাণ। সেই জন্যই তারা, আমরা না চাইলে ফোন করে বলে যে কেন আমাদের টাকা নিয়ে যাচ্ছে। আপনাদের দুজনের কাছে আমি ক্ষমা চাচ্ছি, টাইম ইজ এনিমি। নেক্সট টাইমে আমাদের আরো সেশনে আপনার কাছে শুনতে হলে আমার একটা দিন লাগবে। আজকের অতিথিদের কাছ থেকে আমরা ক্ষুদ্র অর্থায়ন প্রতিষ্ঠানসমূহের অবদান ও চ্যালেঞ্জসমূহ সম্পর্কে অনেক মূল্যবান বক্তব্য শুনলাম, জানলাম কিভাবে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে এমএফআই সমূহ ভূমিকা রেখে চলেছে। এ বিষয়ে আগামীতে বিশিষ্টজন ক্ষুদ্র অর্থায়নের সাথে সম্পৃক্ত অন্যদের কাছ থেকে আরও শুনব বলে আশা করছি। জনাব আব্দুল হাই খান ও অধ্যাপক ডক্টর হোসনে আরা বেগম, মূল্যবান সময় ও আলোচনার জন্য আপনাদের নিরন্তর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। শুধু দর্শক, এমএফআইদের কার্যক্রম ও অর্থনীতিতে তাদের অবদানের খানিকটা ধারণা আজকের অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের সাথে আমরা শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি আপনারা আলোচনাটি উপভোগ করেছেন। আবারও দেখা হবে কিছু কথা নিয়ে অন্য একটি প্রতিষ্ঠান বিষয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।